নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। অ্যালবার্ট আইনস্টাইন বলতেন, যারা মনে করেন রাজনীতি আর ধর্ম মেশে না, তারা আসলে মূর্খের স্বর্গে বাস করছেন। তারা দুটোর কোনোটাই বোঝেন না। ভারতের মানুষ রাজনীতি আর ধর্মকে মিশতে দেখেছেন সেই 8-এর দশক থেকে। প্রথমে বাবরি মসজিদের তালা খোলা, তারপর বাবরি মসজিদ ভেঙে ফেলা, ওই জমিতে মন্দির হবে না মসজিদ, তা নিয়ে আইনি লড়াই চলেছে কয়েক দশক ধরে। অবশেষে দেশের সর্বোচ্চ আদালত সিলমোহর দেয় রাম নামেই। ধর্মের এই জমি নিয়ে রাজনীতিতে বাহুবলী করেছে বিজেপিকে, এবং টানাপোড়েনের প্রায় শেষই নেই। কেউ কেউ বলেন এই রাম মন্দির আন্দোলনই ভারতবর্ষে বিজেপির জমিকে শক্তপোক্ত করেছে। কেউ কেউ আবার বলেন মসজিদের তালা তো রাজীব গান্ধী নিজেই খুলেছিলেন। তবে কার দায় আর কার লাভ, সেই প্রশ্ন কার্যত এখন অর্থহীন। লোকসভার খাতায় এখন সবথেকে জটিল অঙ্কের নাম অযোধ্যা। অযোধ্যা ষড়যুতিরের এই নগরীর নাম রামায়ণে আছে, আবার মহাভারতেও আছে। এ যুগের অযোধ্যা ধর্মে আছে, রাজনীতিতেও আছে। এই অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়, আবার এই অযোধ্যার নাম নিয়ে বিজেপি ঘরে ঘরেও যায়। 22শে জানুয়ারি রাম মন্দিরের দরজা খুলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকে বলছেন এই মন্দিরের চাবি দিয়েই দিল্লির দরজা খোলার স্বপ্ন দেখছে পদ্ম শিবির। 25শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে 2 মাসের কর্মসূচি, রাম মন্দিরকে প্রতিটি পাড়ায় পৌঁছে দেওয়ার মিশন। বিজেপির এই শক্ত পিছে বিরোধীরা কিছুটা হলেও ব্যাকফুটে। রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ পত্রতে এসেছে, কিন্তু গেলে বেশি ক্ষতি নাকি না গেলে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। এককালে অযোধ্যায় রাজত্ব করেছিলেন রাম, তবে কি এবার এই অযোধ্যায় ঠিক করে দেবে কে বসবেন দিল্লির সিংহাসনে? নাকি হাজার আলোর এই রোশনায়ের বাইরে অন্য কোনো ইস্যু বাড়ছে গোকুলে, আড়ালে? ক্রিকেটের রুলবুক বলে তিনি ভালো ব্যাটার যিনি সব বল খেলতে পারেন না, কোন বল খেলবো আর কোন বল ছাড়বো তা বিচার করতে পারেন। 24-এর পিচে বিরোধীদের কাছে রাম মন্দির যে কঠিন বল, তা নিয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু প্রতিকূল আবহাওয়াকে অনুকূল করে নেয়ার নামই তো রাজনীতি। ফলে বিরোধীদের সামনে এখন প্রশ্ন একটাই, তারা বিজেপির তৈরি করা পিচে খেলবেন নাকি নিজেরা নতুন কোনো পিচ তৈরি করবেন। আমাদের আজকের মোশন, পদ্মের ভরসা রাম, 24-এ কার বিধি বাম। আর এই নিয়ে বলার জন্য আমার সঙ্গে যারা আছেন, আমার একদম বাঁদিকে রয়েছেন রাজর্ষি লাহিড়ী বিজেপির পক্ষে, পাশে রয়েছেন তন্ময় ভট্টাচার্য সিপিএমের পক্ষে, পাশে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষে, একদম ডান দিকে রয়েছেন ডক্টর কৌশিক বিশ্বাস তৃণমূল কংগ্রেসের পক্ষে, আশুতোষ চট্টোপাধ্যায় কংগ্রেসের পক্ষে এবং দেবজিৎ সরকার বিজেপির পক্ষে। আমার প্রথম বক্তা রাজর্ষি লাহিড়ী। 43,000 হদিশ পাওয়া ধ্বংস হওয়া হিন্দু মন্দির, 33,000 অফিসিয়ালি ডকুমেন্টেড খোঁজ পাওয়া হিন্দু মন্দির ধ্বংস হওয়া, তার 3টি ভারতবর্ষের হিন্দু সমাজ ফেরত চেয়েছে। শ্রীরামচন্দ্রের জন্মভূমি, ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি এবং প্রথম জ্যোতির্লিঙ্গ দেবাদিদেব মহাদেবের বিশ্বেশ্বরের জ্যোতির্লিঙ্গ। যে ন্যারেটিভ আজকে দাঁড় করানো হচ্ছে, এই ন্যারেটিভটা হচ্ছে একটা বস্তা পচা পুরনো কমিউনিস্ট পার্টির একটা ন্যারেটিভ, যে ন্যারেটিভ দাঁড়িয়ে অনেক দিন রুটি সেঁকা হয়েছে, আজ আর রুটি সেঁকাটা সম্ভবপর হচ্ছে না। যেখানে দাঁড়িয়ে 1943 সালে ক্রেমলিনে জোসেফ স্তালিন তিনি রাশিয়ান অর্থোডক্স চার্চের 3 জন হায়ারার্ককে, রাশিয়ান সিক্রেট পুলিশ সার্ভিসের হেড এবং ফরেন মিনিস্টারকে নিয়ে একটি মিটিং করেন, যে কমিউনিস্ট রাশিয়া ধ্বংস করে দিয়েছিল যে চার্চগুলোকে, সেই চার্চগুলোকে আবার করে তৈরি করে দেবে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় সেটাকে
স্টেটের হয়ে, রাশিয়ার হয়ে কাজ করতে হবে, কথা বলতে হবে। 60-এর দশকে ভারতবর্ষের যে ডেলিগেশন রাশিয়া যায়, সেখানে বামপন্থী ডেলিগেশনরাও সেখানে উপস্থিত ছিলেন, এবং পেট্রোগ্রাডে তারা দেখেন যে কমিউনিস্ট রাশিয়া ধ্বংস হয়ে যাওয়া কিছু চার্চকে সারিয়ে দিচ্ছে, রিপেয়ার করছে। যখন ইন্ডিয়ান ডেলিগেশন তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনারা তো ধর্মহীন একটা স্টেট, তাহলে আপনারা কেন এটাকে করছেন, তার উত্তরে কমিউনিস্ট রাশিয়া বলে যে সেই সমস্ত চার্চগুলো হচ্ছে হিটলার যখন পেট্রোগ্রাড দখল করেন তখন বহু চার্চ ধ্বংস হয়, সেই পরাধীনতার চিহ্ন তারা রাখতে চান না। 800 বছরের প্রাচীন ভারতবর্ষের সমাজ, দেশের যে পরাধীনতার চিহ্ন, মূল স্থানগুলো, মোগল, পাঠান, সৈয়দ, গাজী, গজনবী, তুর্কি, শাহজাহান, বাদশাহ, নবাবরা যেটাকে করেছিলেন ধ্বংস করে একটা জাতিকে ছোট দেখানোর জন্য, সেটা যদি একটা জাতি ফেরত পেতে চায়, এখানে দায়বদ্ধতা ধর্মের নামে কেন করা হচ্ছে? রাম তো একটা ন্যাশনাল আইকন, একটা ন্যাশনাল হিরো, এখানে ধর্মের তো কোনো প্রসঙ্গ আসার কথা নয়। যারা শিবলিঙ্গে কন্ডম পরিয়ে নিজেদেরকে সেকুলার প্রমাণ করতে চায়, যেখানে হরকিষণ সিং সুরজিতের মতন নেতারা 5টি ধর্মীয় চিহ্ন সারা জীবন বহন করে এলেন, রেজ্জাক মোল্লাদের মতন কমিউনিস্ট নেতারা হজ করতে ফিরে এসে বললেন আমি আগে মুসলমান তারপর কমিউনিস্ট, তখন কোনো শব্দ বলা যায় না, কিন্তু সুভাষ চক্রবর্তী তারাপীঠের মন্দিরে গেলে পরে তাকে শোকজ করা হয়। এ ধরনের দ্বিচারিতা সেকুলারিজমের নামে আমার বোধহয় এটা হওয়া উচিত নয়। আর ভারতবর্ষের কনটেক্সটে সেকুলারিজমের অর্থ ধর্মীয় নিষ্পৃহতা বা ধর্ম সহিষ্ণুতা, ধর্ম নিরপেক্ষতা বলে ভারতবর্ষের কনটেক্সটে কিছু হয় না। আসল কথা হচ্ছে যে এই তথাকথিত লোক যারা সেকুলারিজমের অর্থ বলে হিন্দুকে গালি দেওয়া এবং হিন্দুকে গালি দিয়ে শুরু করা, এই বুদ্ধিজীবীদের সার্টিফিকেট এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের সার্টিফিকেট এটা যদি হয়ে থাকে, তাহলে এটার বিরোধী আমরা অবশ্যই। ধন্যবাদ রাজস্বী। ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা বলে কিছু হয় না। তন্ময় ভট্টাচার্য। রাজর্ষি যেভাবে ওর গোটা আলোচনাটা কমিউনিস্টদের নিয়ে করল, অপ্রাসঙ্গিক, দূরবীন দিয়ে দেখা যায় না, সেই কমিউনিস্টরা এতটা গুরুত্ব পাওয়ায় আমার কেমন যেন মনে হচ্ছে নিজেই বোধহয় নিজের বুকের ছাতিটাকে একটু ফুলিয়ে ফেললাম। আসলে কমিউনিস্টদের সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই, মার্ক্সবাদের সঙ্গেও নেই। মার্ক্স বলেছেন ধর্ম নিপীড়িতের দীর্ঘশ্বাস, ধর্ম হৃদয়হীনের হৃদয়, আশ্রয়হীনের আশ্রয়। কিন্তু শেষ বিচারে ধর্ম জনগণের আফিম। এই শেষ বিচারটাকে একমাত্র বিচারে পরিণত করে নিলে পরে মুশকিল। নিপীড়িতের দীর্ঘশ্বাসটাও সত্য, আশ্রয়হীনের আশ্রয়টাও সত্য। কমিউনিস্টদের বিরোধিতারা আসলে ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের বিরুদ্ধে। সে বিরোধিতাটা আমাদের আছে, সে বিরোধিতাটা আমরা করব। এখন প্রশ্ন হচ্ছে, এই যে অযোধ্যা আপনি উল্লেখ করলেন, রামায়ণে উল্লেখ আছে, মহাভারতে উল্লেখ আছে, কথা হচ্ছে যে এই অযোধ্যা আর আজকের অযোধ্যা এক কিনা তা নিয়ে বিতর্ক আছে। জার্মান পণ্ডিত ওয়েবার তিনি মনে করেছিলেন যে রামায়ণ আসলে কৃষি সভ্যতার বিকাশের কাহিনী। আমাদের জাতির গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে নবদুর্বাদল শ্যাম রামকে মেঘের প্রতীক হিসাবে আর সীতার জন্মবৃত্তান্তকে হলকর্ষণজনিত রেখা রূপে ব্যাখ্যা করলে রামায়ণ যে কৃষি সভ্যতা বিকাশের রূপক তা মানতেই হবে। রামায়ণে বর্ণিত যে প্রকৃতি, সেই প্রকৃতি কিন্তু অযোধ্যা বা উত্তর ভারতের প্রকৃতি না। সেই রুক্ষতায় রামায়ণে বর্ণিত প্রকৃতিতে নেই, বরং রামায়ণে বর্ণিত প্রকৃতি অনেকটাই পূর্ব ভারত বা দক্ষিণ ভারতের প্রকৃতির সঙ্গে সাযুজ্যপূর্ণ। পণ্ডিতেরা মনে করেন আর্যরা যখন বিভিন্ন সভ্যতার থেকে রসদ সংগ্রহ করে বেদ, মহাভারত ইত্যাদি রচনায় প্রবৃত্ত হয়েছিলেন, সেই সময় আর্যেতর জাতিরা তাদের যে লৌকিক মেঘবন্দনা, সেই লৌকিক মেঘবন্দনার সূত্র ধরে একটি মহাকাব্য রচনা করতে চেয়েছিলেন এবং রামায়ণ হচ্ছে তার সৃষ্টি। রাম নবদুর্বাদল শ্যাম, মৌসুমি বায়ু বর্ষার আগে যা আসে তার রং।
আবার আশ্চর্যভাবে আপনি পারসিক সভ্যতায় আবেস্তায় রামাহুর বলে একজন দেবতার নাম পাবেন, যিনি শান্তির দেবতা। আরবি শব্দে আপনি রামা বলে একটি শব্দ পাবেন। এই রামা পরবর্তীকালে যখন সংস্কৃতে এলো তখন তা পুংলিঙ্গ রাম হলো কি না, এটাও একটা পণ্ডিতদের বিতর্কের সাবজেক্ট, যেমন বামা বাম, এরম হাজার বিতর্ক আছে। কিন্তু রামায়ণ নিঃসন্দেহে আমাদের দেশের একটি অসাধারণ মহাকাব্য। প্রতিটি ভারতবাসীর রামায়ণের জন্য গর্বিত হওয়া উচিত। রামায়ণ তাড়িয়ে তাড়িয়ে পড়তে আমরা রাজি। কিন্তু আমাদের বেসিক জিজ্ঞাসাটা হচ্ছে এই যে 22 তারিখে রামের প্রাণ প্রতিষ্ঠা হবে এবং 500 বছর বাদে রামলালা তার আপন জায়গায় অধিষ্ঠিত হবেন, তাহলে আমাদের কি ধরে নিতে হবে যে এই 500 বছর ধরে বা তার আগে থেকে আমাদের দেশে যে হাজার হাজার রাম মন্দির আছে, আমাদের সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাম মন্দির সহ, সেখানে আসলে যে দেবতা ছিলেন তিনি রাম না, ফলস কোনো দেবতার নামে তাহলে পয়সা তোলা হচ্ছিল? রাম এতদিনে হচ্ছে তার বাসগৃহ উদ্ধার করতে পারলেন, এর আগে রাম কোনোদিন কোথাও ছিলেন না। এবং সেই প্রাণ প্রতিষ্ঠার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রয়োজন হচ্ছে। এখন ধরুন আমি ব্যক্তিগতভাবে ধর্ম মানি না, আমার পদবি দেখে বোঝা যায় আমি ব্রাহ্মণ, কিন্তু আমি ব্রাহ্মণত্বর দাবিও করি না, পৈতেও নিইনি। প্রশ্নটা হচ্ছে এই যে যারা হিন্দু শাস্ত্র মানেন, যারা মনুসংহিতা মানেন এবং মনুসংহিতাকে ভারতের সংবিধান হিসাবে গ্রহণ করতে চান, তারা তো এটা তারা তো এটা মানেন যে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, পায়ের পাতা থেকে শূদ্র। এবং তারা এটাও মানেন যে দেবতার প্রাণ প্রতিষ্ঠার অধিকার কেবলমাত্র ব্রাহ্মণের, মনুশাস্ত্র অনুযায়ী। তাহলে নরেন্দ্র মোদী কোন ব্রাহ্মণ সন্তান যে তিনি রামের প্রাণ প্রতিষ্ঠা করবেন? এই অধিকারটা কোন হিন্দু ধর্ম কবে তাকে দিয়েছে? নাকি এই অধিকারটা তিনি রাজনৈতিক ক্ষমতার্জনের জন্য জোর করে আদায় করে নিয়েছে? এটাই 24-এর ভোটটা যদি 26-এ হতো, রাম কি 2 বছর বাদে নিজের জায়গায় ফিরতেন? একদম এই আলোচনায় আসবো, তন্ময়দা বিশ্লেষণ করলেন অনেক কিছুই। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আন্দোলনটা ছিল রাম মন্দির, রাম জন্মভূমির আন্দোলন, যতদূর আমার রাম জন্মভূমির আন্দোলন। পরবর্তী বক্তা ডক্টর কৌশিক বিশ্বাস। আমি 3টে পয়েন্ট দিয়ে শুরু করব। ডিসেম্বর 2023-এ ভারতবর্ষের বেকারিত্ব হচ্ছে 8.3%, যেটা গত 16 মাসের মধ্যে সর্বাধিক। নভেম্বর 2023-এ খাদ্যপণ্যে মূল্যবৃদ্ধি হচ্ছে 8.7%, যেটা বেশি নভেম্বর 2022-এর তুলনায়। এবং ডিসেম্বর 23-এ ভারতবর্ষের যেটা ফরেন ডেপ্ট বলি আমরা, বৈদেশিক মুদ্রার ঋণ, সেটা হচ্ছে $635.3 বিলিয়ন। জুন 2023-এ যেটা ছিল $629.1 বিলিয়ন, গত কয়েক বছরের মধ্যে সব থেকে বেশি। সুতরাং আমরা কি দেখছি, যেখানে মূল্যবৃদ্ধি চরমে, যেখানে বেকারিত্ব চরমে, যেখানে আমাদের বৈদেশিক ঋণ সব থেকে বেশি, তখন রাম মন্দিরের ন্যারেটিভ ছাড়া বিজেপির কাছে আর কী বা থাকতে পারে বলুন তো? আমাকে 3 মিনিট সময় দিয়েছেন, আমি আরও 2-3টি কথা একটু প্রাঞ্জলভাবে বলতে চাই। রামের প্রাণ প্রতিষ্ঠা আজকে নয়, রামের প্রাণ প্রতিষ্ঠা আমাদের হৃদয় সেই শৈশবকাল থেকেই হয়ে রয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী বারবার যেটা বলেছেন, ধর্ম প্রত্যেকের নিজের নিজের, কিন্তু উৎসব সবার। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে ধর্মের সঙ্গে রাজনীতিকে কখনোই মেলানো উচিত নয়। ভারতবর্ষের সংবিধানের 42তম অ্যামেন্ডমেন্টে যখন সেকুলারিজমকে স্থান দেওয়া হলো, আর্টিকেল 25 to 28 কি বলছে? যে সেকুলারিজম মানে হচ্ছে ধর্মকে রাজনীতি, সোশ্যাল, পলিটিক্যাল, কালচারাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম থেকে বাইরে রাখতে হবে। আমরা আরও 2টো কথা একটুখানি বলতে চাই। সেটা হচ্ছে যে রাম মন্দিরের ন্যারেটিভ নিয়ে যদি আপনারা মনে করেন যে 24 সালের নির্বাচনে জিততে পারবেন, তাহলে ইতিহাসটা একটু পিছনে ফিরে দেখুন। 1992 সালের 6ই ডিসেম্বর এই বাবরি মসজিদ ধ্বংসের দিনের পর থেকে আজ পর্যন্ত 8টি লোকসভা নির্বাচন হয়েছে। ফৈজাবাদ, যেটা কিনা এপিসেন্টার অফ দিস মুভমেন্ট, সেটার যদি আপনারা রেজাল্টগুলো দেখেন তাহলে দেখবেন যে 1998, 2004 এবং 2009
3বারই কিন্তু সেখানে বিজেপি পরাস্ত হয়েছে। ফলে কি দেখা যাচ্ছে, 8-এর মধ্যে 3 আপনি যদি ধরেন, যেটা হুইচ ইজ নিয়ারলি অ্যাবাউট 40%, ফলে 40%-এর আশপাশ সময় ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপি পরাজিত হয়েছে। আসল ব্যাপারটা হচ্ছে, যেখানে উন্নয়নের রাজনীতি নিয়ে কিছু বলার থাকে না, সেখানেই রামের কথা বলতে হয়। এবং ব্যক্তিগতভাবে আমি আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে, দেখুন, হিন্দু হিসেবে আমরা প্রত্যেকে অন্তত এইটুকুন মনে করি যে হিন্দু ধর্মের কোনো পেটেন্ট বিজেপিকে দেওয়া হয়নি। আজকে গীতার 2য় অধ্যায়ের 22 নম্বর শ্লোকটা আপনারা যদি ভাবেন, বাসাংশী জিন্নানি যথা বিহায় নবানী গৃহণতি নরপরায়ণতি, এই মহান হিন্দু ধর্মকে বিজেপি রাজনীতির আঙিনায় টেনে এনে কোথায় নামিয়ে ফেলেছেন, সেটা ভারতবর্ষের সমস্ত মানুষকে আমরা ভেবে দেখতে বলবো। আর পূর্বতন দুজন বক্তাও জার্মান লেখকদের কথা বললেন, আমিও সেই জন্যে জার্মানির একজন নিয়েমোলার বলে একজন বিখ্যাত পাদ্রির একটা উক্তি দিয়ে এ যাবৎ শেষ করছি। তিনি ফ্যাসিবাদ সম্পর্কে একটা অসাধারণ কবিতা লিখেছিলেন, যেটা মনে হচ্ছে ভারতবর্ষের জন্য আজকে খুব খুব জরুরি। উনি ইংরাজিতে বলেছেন, আমি বাংলায় তর্জমা করছি। সেটা হচ্ছে, হিটলারের বাহিনী যখন দরজায় কড়া নাড়ত, একজন সাধারণ গ্রামবাসী বলছেন যে তারা যখন একজন ইহুদিকে মারতে এলো, তারা মানে হিটলারের বাহিনী, আমি প্রোটেস্ট করিনি, কারণ আমি তো ইহুদি নই। তারা যখন একজন শিল্পীকে মারতে এলো, আমি তখনও প্রোটেস্ট করিনি, কারণ আমি তো একজন শিল্পী নই। তারা যখন একজন ট্রেড ইউনিয়নিস্টকে মারতে এলো, আমি তখনও প্রতিবাদ করিনি, কারণ আমি তো একজন ট্রেড ইউনিয়নিস্ট নই। তারপরে উনি বলছেন, ফাইনালি when they came to kill me, there was no one left to protest. শেষে তারা যেদিন আমাকে মারতে এলো, আর কেউ ছিল না। আজকে বিজেপির এই ফ্যাসিবাদের এই বিপদ সারা ভারতবর্ষে যদি না বুঝতে পারেন, তাহলে শেষে সেদিন যেদিন তারা আপনার দরজায় কড়া নাড়বে, সেদিন কিন্তু আর কেউ নাও থাকতে পারেন। ধন্যবাদ। ডক্টর কৌশিক বিশ্বাস অনেক কথাই বললেন, কিন্তু হ্যাঁ, 1992 সালের পর থেকে কিন্তু বিজেপির সিট 100-র নিচে নামেনি, কিন্তু এটা একটা দেখতে হবে। পরবর্তী বক্তা আশুতোষ চট্টোপাধ্যায়। বিষয় হচ্ছে, আজকে তো খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা, কিন্তু সকাল থেকে যা প্রত্যেকটা নিউজ পেপারে খুব একটা ইম্পর্টেন্ট খবর এসছে, শঙ্করাচার্যরা যাচ্ছেন না, এটা একটু খেয়াল করবেন। তার কারণ আমি মনে করি ব্যক্তিগতভাবে যে নরেন্দ্র মোদী বা তার দল শঙ্করাচার্যের থেকে তো বড় হতে পারে না ভারতবর্ষে। তার কারণ নরেন্দ্র মোদীর থেকে আমরা কেন জ্ঞান নেব বা নিতে যাব? যারা আরএসএসের তল্পিবাহক, ব্রিটিশের যারা সাথ দিয়েছিলেন, সেই ব্রিটিশ জনতা পার্টির কথা না শুনলেও হবে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে, শঙ্করাচার্যরা কি বলছেন ভালো করে বোঝার চেষ্টা করুন। বলছে ধর্মশাস্ত্র বা এই যে সনাতনী ধর্ম, তার বিরুদ্ধেই তো এই কার্যকলাপ চলছে। তার কারণ, হোয়াট ইজ দ্য হারি? একজন শঙ্করাচার্য বলছেন দের ওয়াজ নো সাচ এমার্জেন্সি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যে একটা ইনকমপ্লিট মন্দির, আপনারা জানেন এখনও 2-3 বছর সময় লাগতো যদি ঠিক করে তৈরি করা যেত রাম মন্দিরকে। কেন? এই নির্বাচন এসছে, 2024-এর লোকসভা নির্বাচন, হাতে কোনো ইস্যু নেই। সারা বছর 5টি বছর এবং অন্যান্য সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ট্যুরিজম করতে প্রধানমন্ত্রীকে। তো এখন কিছু একটা আনতে হবে, তাই ধর্মকে সুশ্রুতি দাও। এবং সবথেকে বড় কথা, মহাত্মা গান্ধী বলতেন এই গোটা ভারতবর্ষ তো রাম রহিমের ভারতবর্ষ। এবং সবথেকে বড় কথা, স্বামীজি যেখানে আমাদের সামনে, এই পশ্চিমবঙ্গ স্বামীজির মাটি, স্বামীজি বলেছেন, শিকাগোর ভাষণে বলেছেন, ভালো করে পড়তে হবে। আচ্ছা, যদি আজ অযোধ্যার কথা আসে, আচ্ছা চিত্রকূটের কথাটা কেন আলোচনা করবেন না? জানেন চিত্রকূটে কি হয়? চিত্রকূটে মহিলাদের অন্য গ্রাম 40-45 কিলোমিটার দূর থেকে জল আনতে হয়। জল জীবন মিশনের কথা বলছেন নরেন্দ্র মোদী, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আমরা খুব পরিষ্কারভাবে বলেছি যে রাম আমাদের কাছে ভগবান, আমাদের কাছে পলিটিক্যাল প্রজেকশন নয়, আমাদের কাছে ইলেকটোরাল পলিসি নয়, বিজেপির কাছে ইলেকটোরাল পলিসি। তার কারণ বিজেপি হিন্দুত্বের ব্যবসা করে, আমরা হিন্দুত্বকে সম্মান করি, শুধু হিন্দুত্ব নয় সমস্ত ধর্মকে সম্মান করি। স্বামীজি নিজে বলেছেন। এবং এসেন্স, সনাতন ধর্মের এসেন্স কি, হিন্দুত্বের এসেন্স কি? হিন্দুত্ব সেই ধর্ম যে ধর্ম সকলকে গ্রহণ করে এবং সকলকে নিয়ে যাওয়ার রাস্তা দেখায়। তাই বারবার করে ধর্মকে সুশ্রুতি দিয়ে প্রত্যেকটা জিনিসের ভেতরে রিলিজিয়ান, কাস্ট সমস্ত কিছু ঢুকিয়ে ভারতবর্ষের কনস্টিটিউশনটাকে ডিস্টার্ব করার যাদের এজেন্ডা, তাদের বিরুদ্ধে তো রাস্তায় নামতে হবে, কথা বলতেই হবে। আমরা একবারও বলছি না যে ন্যারেটিভটা বিজেপি বসে বসে তৈরি করতে চাইছে গোটা ভারতবর্ষে, আমরা বলেছি। ওই জন্য রাহুল গান্ধী যে কথাটা বলেছেন ভারত জোড়ো যাত্রার ভেতরে, যে ভারতকে জুড়তে হবে, যারা ভাঙার চেষ্টা করছেন অন বিভিন্ন কমিউনাল ডিভাইড, তাদের থেকে দূরে থাকতে হবে,
এবং মানুষকে সজাগ করতে হবে। ধন্যবাদ আশুতোষ। দেবজিৎ সরকার। প্রথমে যারা দর্শক তাদেরকেই পূর্ণ রাম জন্মভূমি পুনরুদ্ধার হয়ে যে সুন্দর মন্দির, সুভব্য মন্দির তৈরি হচ্ছে এবং আগামী 22শে জানুয়ারি তার যে প্রাণ প্রতিষ্ঠা রামলালার পুনরুত্থানের পরে, সেখানে যারা যাবেন, যারা যেতে পারবেন না, সবাইকে দিল সে জয় শ্রীরাম। আমরা জিতেছি, আমরাই জিতেছি। জেতাটা কীরকম হয়েছিল? যারা এখন বলছেন রাজনীতির সঙ্গে ধর্ম মেশানো যাবে না, কিরাম যেন এটা হচ্ছে, সেদিন কোথায় ছিলেন? 1985 সালে যখন রাজীব গান্ধী গিয়ে তালা খুলে দিলেন। কেন তালা খুলেছিলেন? তার কারণ হচ্ছে কিচ্ছু না, শাহবানু মামলায় শাহবানুকে বলা হয়েছিল যে ইদ্যত পিরিয়ড, শাহবানুর স্বামীকে বলা হয়েছিল 75 বছরের স্বামী যখন 16 বছরের একজন মহিলাকে, 17 বছরের মহিলাকে বিয়ে করতে চলেছেন, 59 বছরের শাহবানু নিরুপায় হয়ে যখন মামলা করেছেন, খোরপোশের মামলা, তখন বলা হলো ওটা পার্সোনাল, মুসলিম পার্সোনাল ল বোর্ড ঠিক করবে, একদম ওই সব খোরপোশ টোরপোশ দেওয়া যাবে না। সেদিন তো এই যারা কংগ্রেস আর কমিউনিস্ট ফ্র্যাকশনে যারা ছিলেন, একজনও তো প্রতিবাদ করেননি। যারা কথায় কথায় বা মানুষের ক্ষমতা, মহিলাদের ক্ষমতা, প্রান্তিক মানুষের ক্ষমতা, এইসব স্লোগান টোগান দেন, করেননি তো। কোথায় ছিলেন 1946-47 সালে, যেদিন কিনা কমিউনিস্ট পার্টির লোকেরা, এই কমিউনিস্ট নয়, আমি তন্ময়দাকে বলছি না, অরিজিনাল মানে কমিউনিস্ট, সিপিআই ভেঙে তন্ময়দারা পরে হলেন বটে, সেই কমিউনিস্ট পার্টির লোকেরা এখন সুরাবর্দির সঙ্গে কাস্তে আতুরি আর চাঁদ তারাই ধর্মতলায় লাগিয়ে মঞ্চে ভাষণ দিচ্ছেন। ওরা মুসলিম লীগ বলছেন হাত মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, আমরা তরবারির দ্বারা করবো, মানে পাকিস্তান বানাবো, তার আগে গ্রেট ক্যালকাটা কিলিং। ঠিক সেই আবহে পরে সিপিএম পার্টির নেতা, তখন সিপিআইয়ের নেতা, সেই মঞ্চে বসে আছেন জ্যোতি বসু। তিনি তখন বলছেন, তিনি বলছেন না, তার সামনে তার পার্টির কমরেড বলছেন, তিনি স্লোগান দিচ্ছেন, ঠিকই তো, পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে, অধিকারী থিসিস। মনে পড়ছে না? তখন মনে হয়নি যে ধর্মের সঙ্গে কিরম যেন মিশিয়ে ফেলা হচ্ছে? তখন মনে হয়নি? যত দায় শুধুমাত্র হিন্দুদের রাম মন্দির নিয়ে কথা বলার সময় মনে হয় যে কিরম যেন একটু মিশে যাচ্ছে রাজনীতি। সব জায়গাতে আমাদের বিরোধিতা করার পরেও সংখ্যাগরিষ্ঠ হিন্দুর এই ভারতবর্ষে, যা কিনা আমাদের দেশের একটি রাষ্ট্রীয় মানবিন্দু, রাম মন্দির অযোধ্যাতে হবে না তো কোথায় হবে? লেনিনগ্রেডে হবে, মক্কায় হবে, জেরুজালেমে হবে। রামের জন্ম অযোধ্যায়, রাম মন্দির অযোধ্যাতেই হবে। এতে এত কথা বলার কি আছে? এর সঙ্গে রাজনীতিরই বা কি আছে? যেসব রাজনৈতিক দল এখন ঢোক গিলছেন, দেখুন সরাসরি কিন্তু কেউ বলতে পারছেন না, এখানে এতজন বসে আছেন, কোনো রাজনৈতিক দলের হিম্মত নেই, বুকের পাটা নেই এই মুহূর্তে বলে যে আমরা সরাসরিভাবে এই রাম মন্দিরের বিরোধিতা করছি। দেখতে চাই ভাই, আড়াল থেকে কেন, মুখোশের আড়াল থেকে কেন? মুখোমুখি দেওয়ালের ওপরে দাঁড়াবেন না সাহেব, নেবে পড়ুন, এখনো সময় আছে। সরাসরি রাম মন্দিরের বিরোধিতা করে দেখিয়ে দিন আপনারা কত বড় সেকুলার। ধর্মের সঙ্গে পলিটিক্সকে নাকি আপনারা মিশতে দেবেন না। দেশের মানুষ তারা তাদের রাস্তা চিনে ফেলেছে, তারা তাদের শেকড় চিনে ফেলেছে। সোজাসুজি চ্যালেঞ্জ রইল, এই আগামী আর যে মুহূর্ত চলবে, সরাসরি রাম মন্দিরের বিরোধিতা করে দেখান। আর দ্বিতীয়ত শেষ করি এই দিয়ে, আমার পূর্ববর্তী একজন বক্তা বললেন যে বাবরি মসজিদ ভেঙে, কোনো সময় মসজিদ বলা হয়নি, কোনো কোর্টে বলা হয়নি, সব জায়গায় বিতর্কিত ধাঁচা বলা হয়েছে। সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের কোর্ট এবং সর্বোচ্চ আদালত, সেই আদালতের স্ট্যান্ড আশা করি ভবিষ্যতে আগামী যত পর্যালোচনা হবে সেখানে বদলাবেন না কেউ। বিতর্কিত ধাঁচা ডেমোলিশ হয়ে যাবার পরে, সে যেভাবেই হোক না কেন, হয়ে যাবার পরে সুভব্য রাম মন্দির হচ্ছে কোর্টের নির্দেশে, এটা সবাই মাথায় রাখবেন। ধন্যবাদ দেবজিৎ। রাজীব বন্দ্যোপাধ্যায়। না, আমি বক্তব্যে দেখলাম কেউ ইতিহাস টানলেন, আবার আমি ইতিহাসেও যেতে চাই না। তবে দেবজিতের একটা কথাই কিন্তু আমি খুব স্পষ্ট বুঝতে পারলাম যে রাজনীতি এবং ধর্ম এই দুটোকে কিন্তু তিনি আলাদা করতে পারছেন না। মানে একদম স্পষ্টই তিনি বলছেন যে ধর্মকে সামনে রেখেই ভারতীয় জনতা পার্টি রাজনীতি করবে। দেখুন, আমাদের একদম তৃণমূল কংগ্রেসের একটাই স্ট্যান্ড,
কারণ আমরা জানেন ভালো করে আমাদের দলের যিনি সভানেত্রী, আমাদের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথাই বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা মনে করি যে ধর্মের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, এটা আমরা নিজেরা বিশ্বাস করি। দেবজিৎ কী বলবে সেটা তার ব্যাপার, তাদের দলের কি বক্তব্য। আমরা মনে করি যে সর্বধর্ম সমন্বয় এবং সামগ্রিকভাবে সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে করা। এবং দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বারবার বলেন যে আমি মনে করি যে রাজনীতি হোক উন্নয়নকে নিয়ে, যে আমরা সবসময় মনে করি উন্নয়নকে সাথে নিয়ে রাজনীতি হবে। কে গীতা পাঠ করে না আমায় বলুন তো, কে ধর্ম পালন করে না আমায় বলুন তো। সবাই, ধর্ম তো যার যার ব্যক্তিগত বিষয়, কে কি ধর্ম পালন করবে সেটা তার ব্যক্তিগত বিষয়। সুতরাং আমরা মনে করি রাজনীতি যদি করতে হয় তার সঙ্গে ধর্মকে নয়, আগে প্রায়োরিটি দিতে হবে উন্নয়ন, আগে প্রায়োরিটি দিতে হবে রুটি কাপড়া আর মাকান, অর্থাৎ প্রায়োরিটি দিতে হবে অন্ন বস্ত্র বাসস্থানকে। আজকে আমার পেটে অন্ন নেই, আমার মাথা গোজার ছাদ নেই, আমার পরনে কাপড় নেই, সুতরাং আমি কি করব? আমাকে তখন তো প্রথম প্রায়োরিটি কি আমার কাছে প্রায়োরিটি হচ্ছে আমার অন্নের ব্যবস্থা করা, আমার মাথার ছাদের ব্যবস্থা করা, পরনের কাপড় ব্যবস্থা করা। আজকে সেই সমস্ত কোথায়? আজকে ভারতীয় জনতা পার্টি এটা একটা রাজনৈতিক গিমিক ছাড়া কিচ্ছু নয়। ঠিক লোকসভার আগে এটা রাজনৈতিক গিমিক, যাতে অন্তত ভোটের বৈতরণীটা ঠিক প্রত্যেক কটা নির্বাচন এলে যেমন একটা করে সামনে জুজু দেখানো হয়, ঠিক এটাও একটা রাজনৈতিক গিমিক ছাড়া আমাদের কাছে কিচ্ছু নয়। যে রাজনৈতিক গিমিকের মাধ্যমে বিজেপি চাইছে ধর্মটাকে সামনে রেখে যাতে এই ভোটের বৈতরণী পার করা যায়। ঠিকই কথা, যদি আজকে ভোট 24-এ না হয় অন্য কোনো সালে হতো তাহলে কী হতো কেউ জানে না। ঠিক সাইমলটেনিয়াসলি দেখুন, আজকে তৃণমূল কংগ্রেস যারা বারবার চেষ্টা করে এসছে যে আমরা এখানে কোনোদিনও দেখাতে পারি না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের কাছে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, জৈন, তফসিলি, জাতি, উপজাতি, আদিবাসী সকল মানুষ আমাদের কাছে সমান। সকল সম্প্রদায়ের উৎসব, সবার উৎসবে আমরা অংশগ্রহণ করি, কোথাও তো কোনো ভেদাভেদ নেই। কে বড়দিন, এই তো গেছে বড়দিন, কে কেক লেবু খায় না, কে দুর্গাপুজোর সময় গিয়ে বিভিন্ন প্যান্ডেল দর্শন করে না বা আলোকসজ্জা দেখে না। তার অর্থাৎ আমরা যেমন তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সার্বিকভাবে মনে করেন যে আমাদের কাছে দেখুন, এই আমি দেখলাম কটা দিন আগে, যে কেন আমি বলছি ভারতীয় জনতা পার্টি ধর্ম ছাড়া কিছু বোঝে না, একটা রাজনৈতিক দল তারা স্পন্সর করছে গীতা পাঠের অনুষ্ঠান। আমি তো অবাক হয়ে যাই যে একটা রাজনৈতিক দল স্পন্সর করছে। কই, আমরা তো এটা নিয়ে হইচই করি না, আমরা তো এটা নিয়ে হইচই করি না। দেবজিৎ নিজে দায়িত্বে ছিল, আমি দেখেছি বিজেপির সব নেতারা সেখানে ছিল, এখন দেবজিৎ অন্য কথা বললে হবে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে রাজনীতির জায়গায় থাকুক, আসুন না উন্নয়ন নিয়ে রাজনীতি করুক। একটু আগে কৌশিক বলছিল, আজকে বলুন তো ভারতবর্ষের কি অবস্থা, সেখান থেকে মানুষের চোখটাকে ঘুরিয়ে দেবেন। আজকে জিনিসপত্রের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে, মানুষের একটা ক্রয় ক্ষমতা নেই, মানুষের রোজগার বাড়ছে না, পেট্রোল ডিজেলের দাম কোথায় চলে গেছে, রোজকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কোথায় গিয়ে পৌঁছেছে। আজকে মানুষের কাছে প্রধান মুদ্রা হচ্ছে রুটি কাপড়া আর মাকান, সেটা সলিউশনের কথা চিন্তা করুন। ধর্ম তো নিশ্চিতভাবে প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, তারা কিভাবে পালন করবে, কিন্তু রাজনীতির জায়গায় মানুষের জন্য কাজ করতে হবে, সেই কথাটা সব থেকে বেশি তৃণমূল কংগ্রেস নেত্রী, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে প্রায়োরিটি দেন। ধন্যবাদ রাজীব দা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে ধর্ম যার যার নিজের, উৎসব সবার। রাজর্ষি, এই যে ধরো এই ইলেকশন আসছে, 24-এর ভোট আসছে, তার আগেই মন্দির কতটা ফ্যাক্টর হবে? প্রথম কথা হচ্ছে এই চাল চুরি এবং আবাস যোজনার বাড়ি চুরি করলে পরে চাল, বাড়ি, মাথার ওপর ছাদ কোনোটাই পাওয়া যাবে না। তো আগে চুরিটা বন্ধ করতে হবে, তবে মানুষ নিশ্চয়ই চালও পাবে, বাড়ির মাথার ওপর ছাদও পাবে। এবার আপনি বলছেন, এখানে তো অনেকগুলো কথা বলা হলো গীতা পাঠের, হ্যাঁ গীতা বিরোধী, কারণ স্বামী বিবেকানন্দকে যারা আজকে গীতা বিরোধী প্রমাণ করতে চাইছে, সম্পূর্ণ স্বামী বিবেকানন্দের কথাটা না বলে যে গীতা যদি গীতা তোমাদের শরীর যদি সুস্থ হয়, সবল হয়, তাহলে তোমরা গীতা অনেক বেশি ভালো করে বুঝতে পারবে। গীতাকে ধারণ করার জন্য যে বীর্যের প্রয়োজনীয়তা, তার সুস্থ শরীরে একমাত্র গীতা পাঠ করেন এখানে যারা রয়েছে, কেউ কি গীতা পাঠ করেন না আপনারা? ফ্যাক্টর কি হবে 24? আমি বলে দিচ্ছি আপনাকে ফ্যাক্টর কেন হবে, কিভাবে হবে। বললেন না রামের অযোধ্যায় জন্ম নিয়ে ডিসপিউট আছে, রাম আলিমুদ্দিনে হয়তো জন্মগ্রহণ করেছিলেন, আমরা খুঁড়ে দেখতে পারি নিচে আছে কিনা, তবে সেতু সমুদ্রম প্রজেক্ট সেটাকে ধ্বংস করে দিতে চেয়েছিল এবং কংগ্রেস সরকার অফিসিয়াল বক্তব্য দিয়েছিল হোয়াইট পেপার যে রাম বলে কোনো অস্তিত্ব নেই। কিন্তু সেতু সমুদ্রম প্রজেক্টের বৈজ্ঞানিক পরীক্ষা করে
পাশ্চাত্যের বিজ্ঞান পরিষ্কার ভাষায় বলছে ইট ইজ অ্যান আর্টিফিশিয়াল তন্ময়দা? স্ট্রাকচার। তোমার কোনো 500 হবে? বছর বাদে কেউ যদি ফেলুদার জন্মস্থান খুঁজতে যান, কোথায় কোথায় যাবেন আমি জানি না। না, কবি তব মনোভূমি রামের জন্মস্থান আমি অযোধ্যার চেয়ে তোর কাছে সত্য যাচ্ছি, যেন রবীন্দ্রনাথ রাজনীতি বলেছেন। করতে না, আসছি। আমাকে দুটো কথা বলতে হবে। একটা হচ্ছে যে দেবজিতের তো আমি এমনিতে খুব ভক্ত, বিজেপির বক্তাদের আমি সাধারণভাবে ভক্ত না। দেবজিৎ যদি ইতিহাসকে এভাবে বিকৃত করে তাহলে আমার কষ্টটা একটু বেশি হয় আর কি। রাজস্বী করলে আমার এতটা হতো না। এখন প্রশ্ন হচ্ছে যে কথা অনেক এসেছে। হ্যাঁ ঠিকই তো, গীতা পড়তে যার ভালো লাগে গীতা পড়বেন, কে বারণ করেছে? আমার কোনো আপত্তি নেই তাতে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে গীতা পাঠের বিরোধিতা করে চণ্ডী পাঠের ব্যবস্থা করাটা কতটা যুক্তিগত? রাম মন্দির নির্মাণের বিরোধিতা করে পুরীর জগন্নাথ মন্দিরকে উড়িষ্যায় প্রতিষ্ঠিত করা, এবং সেটা সরকারি অর্থে। প্রশ্নটা হচ্ছে যে একটা সহজ সরল কথা আমাদের মানতে হবে। ঠিকই তো, ধর্মের প্রভাব রাজনীতিতে আছে, অস্বীকার কে করবে? ভোটে কি ন্যাচারালি রাজনীতিতে আছে মানে তো ভোটে আছে। রাজনীতিতে যদি প্রভাব থাকে তাহলে ভোটে প্রভাব থাকবে না, এটা হয় নাকি কখনো? সুতরাং সে প্রভাব আছে। সে প্রভাব মানুষ তার রুটির চাইতে রাম জন্মভূমির যে মন্দির হচ্ছে সেই মন্দিরের বাইরে ভিক্ষাবৃত্তিতে বেশি আগ্রহী হবেন না নিজস্ব আয়ে রুটি কিনতে বেশি আগ্রহী হবেন, সেটা ভারতবর্ষের মানুষ বিচার করবেন, আমি বিচার করবার মালিক না। মানুষ তার বস্ত্রের চাইতে মন্দিরের বাইরে উপার্জনের জন্য ভিখারিদের যে বসবার জায়গা তৈরি হবে সেই জায়গায় বসতে বেশি আগ্রহী হবেন, নাকি মানুষ তার দুটো বলিষ্ঠ বাহু একটা উর্বর সতেজ মস্তিষ্ককে ব্যবহার করে কাজ পাওয়ার রাস্তায় যাবেন? 4 লক্ষ রেলের কর্মচারীর পদ শূন্য থাকবে না, আবার 1,27,000 শিক্ষকের পদ রাজ্যে শূন্য থাকবে না। এই বাস্তবতা আসবে কি আসবে না সেটা দিয়ে ঠিক হবে। একদম একদম। আমি একটু তন্ময়দের দুটো কথা আমি বলি। যে প্রথম কথা, আমার জানা নেই কোথায় গীতা পাঠের বদলে চণ্ডী পাঠের আয়োজন কে কারা কোথায় কিভাবে করেছে, আমার এটা জানা নেই, নাম্বার 1। নাম্বার 2, তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আবার বারবার বলছি, আমরা যেটা সর্বধর্ম সম্প্রদায়ের মানুষদের নিয়ে কথা বলি, তার কারণই আমি বলি, যেমন ফুরফুরা শরীফের উন্নয়ন হয়, তেমনি তারকেশ্বর মন্দিরেরও উন্নয়ন হয়, তেমনি মাঝের থান জয়ের থানও হয়, তেমনি খ্রিশ্চান বেরিয়াল যেগুলো আছে সেগুলো থেকে শুরু করে যেগুলো আপনার হেরিটেজ যেগুলো রয়েছে সেগুলো যেমন সংস্কার হয়, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় একটা চেয়েছেন যে জগন্নাথ মন্দিরের আদলে আমাদের দীঘাতেও একটা মন্দির তৈরি হবে। এটা কি, আমরা তো কালেকটিভ এতে বিশ্বাসী। আশুতোষ, কংগ্রেস ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তারা উদ্বোধনে যাচ্ছে না। গোবলায় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট এই এলাকাতে কংগ্রেস ইতিমধ্যেই প্রায় ক্ষয়িষ্ণু শক্তি। এই যে কংগ্রেসের সিদ্ধান্ত 24-এর ভোটে কি প্রভাব ফেলবে না? না, একদমই প্রভাব ফেলবে না। তার কারণ আপনি হয়তো জেনে থাকবেন, লাস্ট যে নির্বাচনগুলো হয়েছে, যে কথাটা আপনি বললেন যে জায়গাটার কথা, সেখানে 35টা আসন হিসেব করে দেখলে আমরা এগিয়ে আছি ভোটের অঙ্কে। 2, আমি বলি একটু আগে এত আলোচনা হচ্ছিল, দারুণ লাগছিল। তার কারণ রাজীবদা ঠিকই বলছিলেন, পশ্চিমবঙ্গে এটাও দেখতে হবে যে চুরির নানা রকম প্রকল্পের কিন্তু উন্নয়ন হয়েছে দুর্দান্তভাবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গীতা পাঠের কথা হচ্ছিল। নিশ্চয়ই গীতা পাঠ যার যার অধিকার সে করবে, কিন্তু গীতা পাঠের ওখান থেকে সারদার অভিযুক্ত নারদার অভিযুক্ত লোকজন যদি এখন বাংলায় বসে গীতা পাঠ করে, বাংলার মানুষকে যারা চোখের জল ফেলিয়েছিল তাদের কি মানুষ শুনতে চায় আর দেখতে চায়? তারা গীতা নিয়ে বসে আছে। বাহ, এটা গেল 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে, দেখুন, কংগ্রেস খুব পরিষ্কারভাবে বলেছেন যে গোটা ভারতবর্ষের মানচিত্রে যদি তাকিয়ে থাকেন, মানুষের অর্থনীতির অবস্থা দুর্বল থেকে দুর্বলতম জায়গায় যাচ্ছে। আর রামের ইতিহাস কি বিজেপি ছাড়া কেউ জানে না? নরেন্দ্র মোদী ছাড়া কেউ জানে না? বিজেপি, হ্যাঁ মানছি, রাম মন্দির আন্দোলন নিয়ে হইচই করছে, একটা টেম্পো তোলার চেষ্টা করছে, রাজনীতিতে এটা একটা কৌশল। কিন্তু কংগ্রেস কি করছে? চুপ করে বসে থাকলে চলবে না, আমরা তো চুপ করে একেবারেই বসে নেই বিশ্বদা। চুপ করে যদি বসে থাকতাম আপনি কি কংগ্রেসকে ডাকতেন আজকের মঞ্চে? তার কারণ আপনাকে বুঝতে হবে বিশ্বদা। ব্যাপার হচ্ছে প্রেস ফ্রিডমের যদি আপনি কথা বলেন, কোথায়? তলান্নিতে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 132তম জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি। আজকে সিএমআই নিয়ে একজন পূর্ববর্তী বক্তা আমার বলছিলেন বিভিন্ন কথা, সেটা 10.93% গিয়ে পৌঁছে গেছে। আজকে সমস্ত জিনিসের দাম আপনি বলুন তো, নরেন্দ্র মোদীর আমলে কত টাকার গ্যাস খাচ্ছেন আর মনমোহন সিং কংগ্রেসের সময় কত টাকার গ্যাস খেয়েছেন? আপনার বাড়িতেও গ্যাস সিলিন্ডার লাগে, আমার বাড়িতেও লাগে, যিনি বিজেপি আছেন ওনার বাড়িতেও লাগে, ওনারা তো 2টো লাগতে পারে, জানি না আমি। কিন্তু আমার বক্তব্য খুব পরিষ্কার, বিজেপি তৃণমূল পশ্চিমবঙ্গে এপিট আর ওপিট। কৌশিকের কাছে আসবো। কৌশিক, আপনি আমাকে বলুন যে এই যে আপনারা নানা রকমের এই যে দেখুন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা একটা হাইপ তোলার চেষ্টা হচ্ছে, একটা বড় ইভেন্ট,
রণকৌশলটা ঠিক কি, কিভাবে কাউন্টার করবেন এত বড় একটা মেগা ইভেন্টের রাজনৈতিকভাবে? দেখুন, আমি একটা ছোট্ট বিজ্ঞানের কথা দিয়ে শুরু করছি। 2014 সালে ব্ল্যানচেটি বলে একজন গবেষক ডাক্তার, উনি একটা অসাধারণ প্রবন্ধ লিখেছিলেন। সেটা হচ্ছে যে যখন ইমোশন খুব বেশি হয় তখন কগনিটিভ লজিক্যাল থিঙ্কিং কিভাবে কম হয়, ঠিক আছে? ফলে এটা পরীক্ষিত বৈজ্ঞানিক সত্য, যখন ইমোশন আবেগ খুব বেশি হয় তখন মানুষের লজিক্যাল চিন্তাভাবনা কম হয়। এবং এই ক্ষেত্রে এটার কাউন্টার করার একমাত্র ন্যারেটিভটা হচ্ছে আমাদের যে পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা হচ্ছে সেটা মানুষের দরবারে পৌঁছে দেওয়া। আমি তিনটে ছোট্ট কথা বলবো। এক নম্বর হচ্ছে বিজেপির যে প্রবক্তা স্বামী বিবেকানন্দকে নিয়ে বললেন, বিজেপির বর্তমান রাজ্য সভাপতি স্বামী বিবেকানন্দ সম্পর্কে কিছুদিন আগে যে আউটরেজিয়াস জঘন্য মন্তব্য করেছিলেন তার প্রতিবাদের কোনো ভাষা নেই আমাদের কাছে। তারপর ওনাদের বিবেকানন্দকে নিয়ে কিছু বলা সাজে না। এক। দু নম্বর, আমি যতদূর ইতিহাস পড়েছি এবং জানি, খুব সম্ভবত দীঘার এই প্রকল্পটা না, মানে আমি মন্দিরের কথা বলছি না, সামগ্রিকভাবে এটা কিন্তু শুরু করেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। উনি তখন দেখতেন বাঙালিরা বারবার পুরীতে বেড়াতে যাচ্ছে, উনি বাঙালিদের একটা বিকল্প মানে সমুদ্র তীরবর্তী ব্যবস্থা দিতে চেয়েছিলেন বলে দীঘা। 3 নম্বর, দেবজিৎ যে কথাটি বলছিল এক্স্যাক্টলি ওটাই বিজেপি স্ট্র্যাটেজি। দেবজিৎ যেটা বারবার বলছিল, আপনারা বুক ঠুকে বলুন যে আমরা রাম মন্দিরের বিরোধী। কেন বলতে যাব আমরা রাম মন্দিরের বিরোধী? এটা কোর্টের নির্দেশে হচ্ছে, আমরা রাম মন্দিরের বিরোধী নই। আমরা যেটা বলছি, ভগবান রাম আমাদের হৃদয়ে, বিজেপির ডাইরেকশনে আমরা রাম মন্দিরে যাব কি যাব না এটা আমরা ঠিক করব না। দেবজিৎ থেকে আসবো। দেবজিৎ, বাংলায় রাম মন্দিরের এই মুভমেন্ট বা রাম মন্দিরের এই উদ্বোধন কতটা প্রভাব ফেলবে? এক। দুই হচ্ছে, আমরা বরাবর দেখেছি এ রাজ্যের ভোট পরিচালিত হয় সংগঠন দিয়ে। সেই জায়গায় শুধু কি রাম মন্দিরের নামে বিজেপিকে লোকে ভোট দিয়ে দেবে? রাম আদৌ প্রাসঙ্গিক কিনা এই ভোটের বাজারে, এই তো কথা। এক পক্ষ বলছেন কেন বিরোধিতা করব, শুধু জয় শ্রীরাম জোর করে বলতে পারছেন না, এটার সমস্যা আছে। সত্যি তো, কেউ তো বিরোধিতা করছেন না। 80 সালে যখন রাম জন্মভূমি পুনরুদ্ধার আন্দোলনের কথা বিশ্ব হিন্দু পরিষদ ঘোষণা করেন, তখন এইখানে বসে থাকা কেন কোনো রাজনৈতিক দল বিজেপি ছাড়া কেউ সেটাকে সমর্থন করেননি। আজকে সবার মনে রাম, ঘরে রাম, ঘরের কোণে রাম, রাম সর্বত্র বিরাজমান, সেটা তখনও তারা জানতেন, এখনও তারা জানেন। কিন্তু সেই দিন কেউ সমর্থন করতে এগিয়ে আসেননি। সবাই সেটাকে কন্ডেম করেছিলেন। সবাই দাঁড়িয়ে থেকে 5 ওয়াক্ত নামাজ যেখানে পড়া হয় না সেটা মসজিদ নয়, সেটা সবাই জানতেন। কিন্তু তা সত্ত্বেও জোর করে একটা স্ট্রাকচারকে তারা জোর করে মসজিদ বলে চালানোর চেষ্টা করেছিলেন। তারা সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর্য অনার্য যে থিওরি, যে হাইপোথিসিস, এটা কোনো থিসিস ছিল না, এরিয়ান ইনভেশন যে হাইপোথিসিস, সেটাকে জোর করে এখানে প্রচার করার চেষ্টা করেছিলেন। সব থেকে দুর্ভাগ্যের কথা, এই নেহরুভিয়ান কিংবা বামপন্থী যত হিস্টোরিয়ান আছেন তাদেরকে কোর্ট খুব খারাপভাবে বলেছেন যে আপনারা কোনো জায়গাতে সত্যকে সামনে আসতে দিচ্ছেন না, তাকে র্যাপিং করার চেষ্টা করছেন। এটা কোর্টের অবজারভেশন, আমার নয়। এবারে শেষ কথা, যে রাম কি এখানে প্রাসঙ্গিক? ভয়ানক রকম প্রাসঙ্গিক। রাম প্রাসঙ্গিক বলেই তো আমরা 18টা সিট পেয়েছি। রাম প্রাসঙ্গিক বলেই তো আমরা তারপরে 77 সিট পেয়েছি। আমরা তো পেয়েছিলাম, আমরা তো পেয়েছি লোকসভা রামের নামে। আমি তো বলছি তো, আর এনাটা একদম কালীঘাটের রাম নামে। আছেন বলি, রাম প্রাসঙ্গিক বলি। রামের নামে কি বেনামে, সেটা তো বাকিরা তো রাম নামে বলেনি, আমরা তো বলেছি। আমরা তো প্রত্যেকটা আমাদের ইস্তাহার, রাজনৈতিক ইস্তাহার, সিপিএম এর রাজনৈতিক ইস্তাহার বা তৃণমূলের রাজনৈতিক ইস্তাহার বা কংগ্রেসের রাজনৈতিক ইস্তাহারে কি কথা লেখা ছিল যে ওরা ক্ষমতা এলে বিজেপি তো বলছে ভোট উন্নয়নে হয়। আমি বলছি এটাই তো তাহলে ডবল ইঞ্জিন সরকার কেন? উন্নয়নের জন্য। আমাকে একটুখানি বলতে দিন, মানে একসঙ্গে নয়। যখন প্রশ্ন, আমি যখন অভিমন্যু, সমস্ত ডাট যখন এই ডাট বোর্ডের দিকে, তাহলে উত্তরটাও নেওয়ার চেষ্টা করুন। আমার কথা হচ্ছে, রামকে সামনে রেখে ভোট হয়েছে, এটা সবাই জানে, এটাই ঘটনা। কিন্তু রামের যারা বিরোধিতা করেছিলেন, মানে পুলওয়ামাটাও রামকে সামনে রেখে, আমি আবারও বলছি যে যারা এর বিরোধিতা করেছিলেন, যারা সীতারামকে সামনে রেখে ভোট করতে গিয়েছিলেন, তারাও তো ভোটে নেমেছিলেন। রেল বিক্রি করে দিয়েছেন আমি রামকে একটা সামনে জিনিস রেখে। এবারে আমার গ্যাসের দামও বাড়িয়েছে। আমি আর দুটো কথা বলি। দেবজি, এত কথা এই যে বলে না, দিলে আমার তো দুটো কথা, উত্তর কেন আমাকে বাড়িয়েছে। উত্তরটা দিতে হবে, আমাদের উত্তর, এত হয়ে এতজনের যাচ্ছে। উত্তর দিতে হবে। খাদ্যশস্যের দাম তন্ময়দা বলেছিলেন যে খুব প্রাসঙ্গিক কথা, যে ব্রাহ্মণ নন প্রধানমন্ত্রী, তিনি কেন সেখানে যাচ্ছেন? অবশ্যই তন্ময়দা জন্মগতভাবে ব্রাহ্মণ শরীর নিয়ে জন্মেছেন, আমি তা নই, কায়স্থ প্রখরভাবে। কিন্তু এইখানে যারা বসে আছেন, মেজরিটি মাইনরিটি যদি দেখেন, এটা ভয়ানক ব্রাহ্মণ্যবাদী একটা সভায় বসে ভয়ে ভয়ে বলছি যে শ্রী শ্রী গীতায়
একটা কথা বলা আছে, চতুর্বর্ণ ময়া সৃষ্টা গুণ কর্ম বিভাসত। তো সুতরাং গুণ আর কর্ম দেখে ব্রাহ্মণ ঠিক করে হয়েছে। কোট করো, এবারে এই গীতা ভুল কোট করো। ভুল কোট হলো ভুল কোট সৃষ্টা আমি বলি এই তো। চতুর্বর্ণম গুণা কর্ম বিভাগ। তাও ভালো একজন তোমার থেকে communist গীতা আছে। বেশি করেছি। দেখুন এটাই তো আমি বলেছি মনুর তন্ময়দা, কথা, মনু। তন্ময়দা মনু এটা- কি বলেছে? ও বাবা, না আমার মনু কি বক্তব্য বলেছে? হচ্ছে মনু, আমার বক্তব্য হচ্ছে তোমরা তো দেবজিৎ মনু সংহিতাকে দাদা, সংবিধান দাদা, করতে চাও। দাদা, মনু কি বলেছেন আমি জানি, কোন রাশিয়ান হনু কি বলেছেন আপনারা ভালো জানেন, কিন্তু আমার কথা হচ্ছে পরিষ্কার যে এই এই ব্যাপারে এটাই হচ্ছে, এই যে বলছেন না প্রাসঙ্গিক কি প্রাসঙ্গিক নয়, আপনি বলুন আমরা কি stone যে এ চলে যে যাবো? আপনারা বলুন যে পলিট ব্যুরোর কোন সময় কোন ভাষণ কে দিয়েছেন, তন্ময়দার মুখস্থ ছিল, কিন্তু এখন গীতা সত্যিকারের কি কোট হবে সেটাও আমাকে শিখিয়ে দিতে পারছেন তন্ময়দা, বলুন এর পরেও কি ধর্ম প্রাসঙ্গিক মানে নয়? এখন শুধু না, এর পরেও কি ধর্ম আপনি প্রাসঙ্গিক বলেছেন নয়? প্রাসঙ্গিক। এর পরেও কি ধর্ম আমি তো ও প্রাসঙ্গিকই দেবজিৎ, বলেছি। একটা জিনিস এবং আছে, তোমাকে একা না, রাজীব দা, তোমার বিজেপির কিন্তু সবাইকে রাজনৈতিক রামায়ণ জীবনে মহাভারত গীতা শেখানোর যোগ্যতা আমি রাখি। একদম একদম আমি মানছি, কিন্তু আপনি সেটা আমরা প্রকাশ বড় করেন না। রাজীব দা, আশুতোষ আসছি, রাজীব দা। দেবজিৎ ভারতীয় যদিও সংস্কৃতি জানাটা ভারতবাসী হিসেবে আমার দায়িত্ব, কর্তব্য। দেবজিৎ যদিও ভারতবর্ষে রাজনীতি করতে হলে ভারতবর্ষের সংস্কৃতি আমায় জানতে হবে। দেবজিৎ যদিও ধর্মীয় ফাঁদে পড়ে গেছে আর কি, তো যাই হোক এখন উপায়ও নেই, কেন সে না, না, আমি নিজে ধর্মের এখন- দিকে, ধর্মীয় না, ফাঁদে আমি তো বলছি, না, আমি ফাঁদে ধর্মের পড়ে- দিকে। তুমি একটা ফাঁদে আমি পড়েছো ধর্মের আর কি। দিকে। আমি এটা বুঝতে পেরে গেছি যে আজকে এখানে আমি এসে ধর্মের তুমি দিকে। একটা ফাঁদে পড়েছো, আমি ধর্মের যে এখন দিকে। ফাঁদে পড়ে বঙ্গা ফাঁদে নয়, আমি কাঁদে রে। ধর্মের দিকে। তো এখন সে কেঁদে আর কোনো লাভ নেই। আমি আমি ধর্মের তোমায়- দিকে। আমি তোমায় দেখছি যে তুমি যে কোনো কারণে হোক ভারতীয় জনতা পার্টি যেটা মানে আমাদের পরিচালক মহাশয় চেষ্টা করছেন যে রাজনীতির দিকে নিয়ে যেতে, তুমি কিন্তু সেই রাজনীতির বাইরে গিয়ে শুধু ধর্মের দিকটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছো, এক নম্বর। সরাসরি বলছি, আরে, আমরা দাঁড়ান, ধর্মের আমি পক্ষে। বলছি তো আমি, আরে ভাই সেটাই তো বলছি। ধর্মের মানে পক্ষে রাজনীতি আমরা সবাই রাজনীতি বলি। তোমাদের ধর্মের পক্ষে, অত আমরা ধর্মের রামের কেউ পক্ষে। নয়। তার মানে এটা পরিষ্কার, আমরা রামলালার হ্যাঁ, মন্দিরের বলছি, পক্ষে। বলছি, তার মানে এটা পরিষ্কার 1985 থেকে পক্ষে। ও দেবজি, তার মানে এটা পরিষ্কার যে রাজনীতিটা গৌণ, তার মানে ধর্মটা মুখ্য। এক মিনিট, আর দাঁড়া আমার কথা, আমি তোমার বেলায় বলিনি, সুতরাং ধর্মটা মুখ্য। দ্বিতীয়, তুমি একটা কথা বললে যে রামকে সামনে রেখে তোমরা ভোটে জিতেছো, 18টা আমি সিট তো বলিনি, পেয়েছো। রামকে সামনে রেখেই তো তুমি ভোট বললে হয়েছে তো, আপনাদের তুমি তো কথা, বললে আপনাদের কথা। যে রামকে সামনে রেখে লোকসভাতে 18টা সিট পেয়েছি। না, 2000 রামকে সামনে রেখে পাইনি, আমি কি বলেছি প্লিজ বলেছো, করবে না, আমি আরে এটা বলেছি বলেছো ভাই, রাম ছিলেন আরে বলেই তুমি তো পেয়েছি। বলেছো, রাম তুমি ছিলেন এখন বলেই পেয়েছি। তুমি এখন রাম অস্বীকার, ছিলেন- শ্রী রাম ছিলেন বলেই পেয়েছি। তুমি এটা তো এখন- হওয়ারই ছিল, emotion তুমি is এখন- running high, আরে logical রাম ছিলেন বলে complication 18 পাবে কেন? হ্যাঁ, 42 পাবে তো। রাম ছিলেন বলেই পেয়েছি। 42 পাবে। রাম ছিলেন বলেই আসছি, পেয়েছি। আসছি, আসছি, আসছি। রাম 18 ভাই, আছেন আমি- আরো বেশি। বলুন না একটু আসছি, ভাই আসছি, আমাকে শেষ আশুতোষ। করতে দাও, তারপরে হ্যাঁ, বলছি। আসছি, আশুতোষ, আসছি। আমার বক্তব্য যে দেবজিৎ যে কোনো কারণে হোক যা সত্যিটা বলে ফেলেছি যে রামকে সামনে রেখে 18টা পেয়েছে আর 77টা আসন পেয়েছে। এবার তোমাদের ধারণা যে তুমি বললে যে বাংলায় আমরা এবার আরও ভালো সংখ্যক আসন পাবো, এটাই তোমাদের আশা। এখন আমার বক্তব্য যে যতগুলো নির্বাচন 2021 থেকে হয়েছে, যদি দেখো পৌরসভা বলো, পঞ্চায়েত নির্বাচন বলো, আমি জানি না তাহলে এখন বলো না, পৌরসভার পঞ্চায়েতটা দাঁড়ান, বাদ আমি দিয়ে বলো। বলতে দিন না। বাদ দিয়ে বলো। ওখানে এই নির্বাচন মানে হয়েছে। পৌরসভার পঞ্চায়েতকে মুশকিল নির্বাচন হচ্ছে করতে আপনারা বড় কোন অসুবিধা দিকে হলো। আছেন আপনারা না, না, বোঝা মুশকিল। পৌরসভার পঞ্চায়েতকে আমার নির্বাচন তো এইটা করতে এক এক সময় ভালো ভাবি করেছে। যে আপনারা কোন nomination দিকে জমা আছেন করেছিলেন। বোঝা মুশকিল হয়ে যায়। বিরোধী পক্ষ ভাই 1 লক্ষের উপর তন্ময়দারা nomination কোন জমা দিকে আছে করেছিল। বোঝা মুশকিল হয়ে যায়। পৌরসভার পঞ্চায়েতকে নির্বাচন তন্ময়দা করতে আশুতোষের বড় কোন অসুবিধা দিকে হলো। আছে? তারপরেও এরাও আচ্ছা, আচ্ছা। কেন এটা- আমি আর এটা- আশুতোষ এটা তোমাদের পরিষ্কার। বিচারজনের উল্টো আপনি দিকে শেষ করুন। করেছেন আছি। পঞ্চায়েত নির্বাচনে, এটাই তো reality। কি করে আমি বলবো? আর আশুতোষ আমার- তোমাদের ধর্মদা, 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 পশ্চিমবঙ্গ ধর্মদা, ভারতবর্ষে অনেক কিছু আছে। ধর্মদা, ভাই, ধর্মদা। আমার একটাই তার মানে বোঝা যাচ্ছে এখানে, আমি এটুকু বুঝতে পেরেছি যে আপনারা তন্ময়দা, আশুতোষ সবাই বকলমের চেষ্টা করছেন কি করে বিজেপিটা বাড়ে, এটা পরিষ্কার। যাই হোক, কি ওটা করে কথা না। বিজেপিটা বাড়ে? আমার এবার বিজেপিকে খুব প্রশ্ন, নিয়ে এসছেন আপনারা। এবারে বিজেপি এবং পঞ্চায়েত, তৃণমূল দুটোকে আপনারা কি ক্ষমতা বলতে ছিল চাইছেন? আছে। একা আমি রামের খালি রক্ষা নেই, আমি সুগ্রীব খালি দোষর? আমি খালি দেবজিৎকে একটাই, সুগ্রীব বললে কি আমি ওনারা বলছেন আমি দেবজিৎকে, সত্যি ভাই কথা। এই তো ভাই সবাই মিলে দাবি হ্যাঁ, দিচ্ছ, বলো, আর কি বলো, করে বলো, বলবো। বলো। আমার একটাই বক্তব্য, পঞ্চায়েত পৌরসভা গেল, আসানসোলের উপনির্বাচনও গেল, ধূপগুড়ির উপনির্বাচনও গেল, তারপরে সবকটা জায়গায় তোমরা তো গেলে। ধূপগুড়ির উপনির্বাচনে তোমরা গেলে, সাগরদিঘির কথা বলছি। আরে দাঁড়াও না, সাগরদিঘি তো তোমার এজেন্ডা না। ধূপগুড়ির উপনির্বাচন গেলে, তোমরা আসানসোলের উপনির্বাচনও গেলে, এবারে তোমরা কোন মুখে আশা করছো? কখনো 35 বলছো, তোমার নেতা যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় তিনি 35 বললেন, পরের মিটিংয়ে কোনো সংখ্যা নেই। তোমার সভাপতি ছিলেন মানে পূর্বতন সভাপতি, তিনি বললেন যে আমরা 25টা চাই।
বিগত দিনে কেউ একজন এখানে এসেছিলেন এই রকম সোজা সাপটাতে, তিনি বললেন অর্ধেকের মতো আসন আমরা পাবো। অর্থাৎ তোমরা নিজেরাই বুঝতে পারছো না আমি রাজনীতির কথা এইখানে আমি রাজর্ষিতে আসবো। রাজর্ষি অমিত শাহ জেপি নাড্ডা বাংলা সফর করে গেলেন, একগুচ্ছ বার্তা দিয়ে গেলেন। প্রথম সবাই নড়ে চড়ে বসলো, কিন্তু আন্দোলন যদি আমরা দেখি, এই যে সেদিনকে ব্রিগেড হয়ে গেল সিপিআইএমের, যদিও সিপিআইএমের এই মুহূর্তে কোনো আসন নেই বিধানসভায়, ক্ষয়িষ্ণু শক্তি বলা চলে, কিন্তু ব্রিগেডের যে ভিড়, এই যে ব্রিগেডের লোক সংখ্যা, এটা কোথাও বিরোধী দলের পরিসরে যে বিজেপি রয়েছে সেই জায়গাটা হারাচ্ছে নাকি? বিরোধী দলের 27 লক্ষ ভোটের মধ্যে 27,000 মানুষ যদি ব্রিগেডে যান, 37,000 গেলেন, 47,000ও আমি ধরে নিলাম সম্পূর্ণ বামফ্রন্ট মিলে একটা ব্রিগেড করেছে। এটা নিয়ে এত নাচন কোদনের তো ব্যাপার নেই। 19-এর আগের ব্রিগেড, 11-র সময় বুদ্ধবাবুর টালিগঞ্জ থেকে গড়িয়া মিছিল সবাই দেখেছে, তারপরেও পরাজিত শূন্য। তো এটা নিয়ে আমি কথা বলতে রাজি নই। তবে রাজীবদা অবশ্যই ত্রিপুরাতে গিয়েছেন, ত্রিপুরাতে যাচ্ছেন। ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস সরকার তৈরি করবে কথা তখন বলা হয়েছিল। রাজীবদার নেত্রী গোয়াতে গিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস গোয়াতে নির্ণায়ক শক্তি হবে এবং সরকার করবে, রাজীবদার নেত্রী বলেছিলেন। কোনোটাই হয়নি, হয়তো আপনি আচরি অন্য। আমি আপনার সময় একটাও কথা বলিনি, আমাকে শেষ করতে না আমি শেষ করি, তারপরে আপনি বলবেন। এখানে দারিদ্রতার কথা বললেন তন্ময়দা। হ্যাঁ, কমিউনিস্ট পার্টির আলটিমেট এম হচ্ছে মানুষকে দরিদ্র করে রাখো, কারণ দারিদ্রতা থাকলে পরেই ক্লাস স্ট্রাগল হবে, ক্লাস স্ট্রাগল হলে পরেই সেটা মাস স্ট্রাগলে উন্নতি করা সম্ভবপর হবে। ক্লাসিক্যাল মার্কসিজম থিওরির প্রত্যেকটি ক্ষেত্রে বেশি মার্ক্সবাদ বোঝাই। আমি তো একদমই নয়, আমরা তো মার্ক্সবাদ বুঝি না, মার্ক্সবাদ ওনারা বোঝেন, স্তালিনবাদী কমিউনিস্ট পার্টি বোঝেন। খুব ভালো কথা ওনারা বললেন কি, বারবার করে কি ভাই প্রণাম করুন, কারণ আপনাদের সঙ্গে টক্কর দেওয়ার মতন এখন বিজেপিতে কেউ হয়তো চলে এসেছে। তৃণমূল কংগ্রেস তো টক্কর দিতে পারে না এগুলো নিয়ে। জাতের নয় ভাতের লড়াই লড়তে হবে। লড়াইটা কিন্তু ভাতের ছিল না, কারণ গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, বড় বড় প্রাসাদ ছিল। তা সত্ত্বেও পূর্ববঙ্গ থেকে আমাগো বাঙ্গালদেরকে রাতের অন্ধকারে রেডিও সালাইয়া শালিগ্রাম শিলাটালেস খোপার মধ্যে বাইদানিয়া পূর্বপুরুষের চলে আসতে হয়েছিল, যার মধ্যে ইয়া র্যাঙ্ক অ্যান্ড ফাইল কমিউনিস্ট পার্টির নেতাগুলাও ছিল। এই প্রশান্ত সুর, সুজন চক্রবর্তী, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, ইলা মিত্র, প্রমোদ দাশগুপ্ত, সব কয়েকটা পূর্ববঙ্গের লোক। কি করতে? জাতের তো লড়াই ছিল না, ভাতের লড়াই। সেই জন্যই তো ফজলুল হকের মন্ত্রিসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মন্ত্রী ছিলেন। হ্যাঁ, ফজলুল হকের মন্ত্রিসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই জন্যই মন্ত্রী ছিলেন। কৃষক প্রজা পার্টি ওই ইতিহাস আলোচনা করলে তন্ন আলোচনা হবে। ফজলুল হকের মন্ত্রিসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মন্ত্রী ছিলেন। নির্বাচনে এত বড় বড় কথা অরিজিনাল পিকে প্রশান্ত কিশোর হচ্ছে কমিউনিস্ট পার্টির 46-এর পাঞ্জাব জেনারেল ইলেকশনস দানিয়াল মুস্তাফি। ইতিহাস চাইলে মানুষ গুগল করে দেখবেন, আমি পড়াশুনো না করে বলতে আসি না। আমি তোমায় দুটো জিনিস বলি। এক হচ্ছে তোমাকে একটু ধারণা ভেঙে দিই যে কমিউনিস্ট বিরুদ্ধেও যদি কেউ সব থেকে বেশি আন্দোলন করে থাকেন তার নাম মমতা ব্যানার্জি। এদের হাতে মার খেয়ে, মানে কতবার মার খেয়েছে বোধহয়, তাকে মেরে ফেলারও চক্রান্ত হয়েছে, তারপরেও যিনি কমিউনিস্টদের অপশাসন থেকে বাংলাকে মুক্ত করেছেন তার নাম মমতা ব্যানার্জি। আমি তোমার বেলায় বলিনি রাজেশ, আমি তোমার বেলায় বলিনি। আমার বক্তব্য যে একদম যারা যারা মেরেছে তারা সবাই পড়ে তৃণমূলের নেতা। আমি তো জানি না লালু আলম আমার জানা নেই, আমি অন্য মনীশ গুপ্ত আমি এত বলতে পারবো না। আমার বক্তব্য লালু আলমটা জানো না? ভাই সিপিএম করতো, তুমি মনীশ গুপ্তটা জানো না? সিপিএম করতো তো। লালু আলম কবে তৃণমূল করেছে আমার জানা নেই। লালু আলম কবে তৃণমূল করেছে আমার জানা নেই। পুরনো তৃণমূলদের জায়গা নেই। আমার লালু আলম কবে তৃণমূল করেছে আমার জানা নেই। দ্বিতীয়, কমিউনিস্টদেরও যদি কেউ এখানে অপশাসনকে মুক্ত করে থাকেন সেও মমতা ব্যানার্জি। আর বিজেপিকেও যদি কেউ শিক্ষা দিয়ে থাকেন, যদি তাকে প্রতিহত করে থাকেন, তার নাম মমতা ব্যানার্জি। সেটাও তৃণমূল, সেটাও তৃণমূল। বিজেপি করেনি, বিজেপি করেনি, মমতা ব্যানার্জি করেছে। রাজর্ষিকে দুটো কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই, না চারটে বললে কম পড়বে। একটা আমি দুটো কথা বলেছি যে ত্রিপুরায় আমরা গেছিলাম, ন্যাচারালি ফলাফল হয়নি। আমি রাজর্ষিকে একটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই, 2017 সালের আগে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে ভোট কাটতে গেছেন, কত পার্সেন্ট ভোট কাটতে গেছেন,
হ্যাঁ নিশ্চয়ই দু ওপেন ডিবেট 2017 করুন। ভাই আশুতোষ কথার গোয়ায় মাঝে ভোট বললে কাটতে মুশকিল। আপনারা গোয়ায় পশ্চিমবঙ্গে ভোট কি কাটতে করেছিলেন? গেছেন, হ্যাঁ, আশুতোষ, ত্রিপুরায় ভোট কাটতে আপনারা গেছেন, পশ্চিমবঙ্গে কি বিজেপির ভোট কাটতে আরে গেছেন। আশুতোষ, আমাদের তোমরাও তো ভাই বিজেপিকে বাংলায় যেতে আরে চাইছিলেন। গেছেন তো ওখানে। আরে আশুতোষ, আপনারা তোমরাও তো আপনারা বাংলায় ভোট বিজেপিকে কেটে সাপোর্ট বিজেপি দিয়েছো। করতে চাইছিলেন। সাগরদিঘিতে তোমরাও তো কথা বলবেন না। তোমরাও তো 2021 2021 বাই ইলেকশনে প্রার্থী দেয়নি মমতা ব্যানার্জির বিরুদ্ধে। 2021 তো তোমরা বিজেপি 2021 প্রার্থী দেয়নি তোমরা মমতা চেষ্টা করেছো ব্যানার্জির বিজেপিকে আনতে। তোমরা এখনো চেষ্টা আরে করছো আপনি বিজেপিকে দাঁড়ান আনতে। না। আরে পশ্চিমবঙ্গ আপনাদের প্রদেশ DNA কংগ্রেসের ওদের একটা DNA অংশ পশ্চিমবঙ্গ সরাসরি প্রদেশ বিজেপির কংগ্রেসের মিটিং সোজা আজ কথা পর্যন্ত জেনে বক্তৃতা রাখুন। দিয়ে যাচ্ছেন। এ ভাই, জেনে তার মানে রাখুন। জোট ওই আশুতোষ, আসনে আপনারা হারবেন। মানে আপনি যতই জোটটা চেঁচান এখানে আশুতোষ, সত্যটা ধারণ আশুতোষ, করতে পারবেন। জোটের যে কথা এক হচ্ছে সেকেন্ড আমি সেটা একটু বলি। বিষবাও জলে। দেখুন একটা কথা বলি বিশ্বদা, 2016 সালে এখানে সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা বসে আছেন। 16 সালে যে লড়াই হয়েছিল বিধানসভায়, আরএসএস যদি ব্যাক না করতো তৃণমূলকে, এই সরকারটা থাকতো না। 1 2 আরএসএস কোন রাজনৈতিক আরে দল শোনো না নয়। ভাই। আরএসএস এর এখানে প্রতিনিধি আরে নেই, তাকে তো- বলা ডাকা উচিত না নয়। না না, শোনো না, আরএসএস মানে বিজেপি আমরা না, বুঝি। না, দলে সেটা দলে প্রণব সমর্থন। বাবু বলছেন। না না, আমরা বলেছি, প্রণব পরিষ্কার মুখার্জি করে গেছিলেন বলেছি। কেন সেটা প্রণব দ্বিতীয় মুখার্জিকে কথা, জিজ্ঞাসা করা উচিত। 2021 সালে ধর্মকে বিভাজন করে পুরো ভোট পশ্চিমবঙ্গে। এবং তোমাকে বলি একটা কথা, যেটা নিয়ে এত চেঁচামেচি হচ্ছে, আজকে ত্রিপুরা গোয়ার কথা রাজীব দাদা তো আগে মনে করবেন, তার কারণ ওনার নেতৃত্ব ওখানে ভোট হয়েছিল, সব হয়েছিল। আজকে শক্তিশালী দলকে গোয়ায় কংগ্রেস, তাকে ভাঙতে গেছে কি, ওখানে কি ভোট লড়তে গেছে? আপনারা আমাদের তোমরা তো আমাদের 2021 একের পর এক বাই নেতাদের ইলেকশনে আপনারা আসার টেনে জন্য টেনে চেষ্টা নিয়ে করেছো। গেছেন। তোমরা তো আপনারা জোট নিয়ে গেছেন, 21 আপনারা বাই তোমরা ইলেকশনে তোমরা প্রার্থী আরে, দেননি কেন? আরে ভাই, একটা রাজনৈতিক দল তার আন্দোলন করবে না। আপনারা তোমাকে 21 স্ট্যাটিস্টিক্সটা বাই জানতে হবে। ইলেকশনে মমতা কেন আমি ব্যানার্জির বিরুদ্ধে বলছিলাম, প্রার্থী আজকে ছিলেন না দেখ, কেন? রাজশ্রী, কি করে ভাঙা আপনারা যায়? 2017 সালের আগে বিজেপি 1% মমতা নিচে ব্যানার্জির ভোট ছিল বিরুদ্ধে ত্রিপুরায়। প্রার্থী মেঘালয় বলে দেননি কমতে কেন? হবে। মানে জোটের যতই জোটের চেঁচান, আপনারা বিষবাও জলে। 21 বাই ইলেকশনে কেন প্রার্থী দেননি মমতা তারপরেও ব্যানার্জি? 77টা আসন পেয়েছে। 2023-এও প্রদেশ কৌশিক, কংগ্রেসের এক আরে অংশ আমি একটা বিজেপি প্রশ্ন চালালি কংগ্রেস করছে। করেন। সরাসরি না, না, এটা তো করেন। পরিষ্কার। কংগ্রেস করবে। এটা তো পরিষ্কার। এসব কথা বলে লাভ নেই। মমতা ব্যানার্জি, করে। সোনিয়া গান্ধী আর কংগ্রেসের সীতারাম কোনো ইয়েচুরির নেতা সঙ্গে থাকে না। বিরিয়ানি আমি খাচ্ছে। বলেছি প্রদেশ কংগ্রেস এসব কথা বলে লাভ নেই। মন্ত্রিসভায় বিরিয়ানিটা আপনার নেত্রী কংগ্রেস সোনিয়া থাকে না। গান্ধী আর সীতারাম ইয়েচুরির মমতা সঙ্গে ভাগ ব্যানার্জি করে থাকেন, এটা ভালো করে দেবজিৎ জানেন দেবজিৎ আগে। দেবজিৎ বলো দেবজিৎ, এই যে ধরো তোমরা আমি প্রায় শেষ পর্যায়ে এসেছি, এই যে তোমরা মানে উদ্বোধনের পরে তোমরা 2 মাস ব্যাপী কর্মসূচি নিচ্ছ। মন্দির তো উদ্বোধন হয়ে গেল, ঠিক আছে, ভালো কথা, খুব ভালো, আমরা সবাই চাই মন্দির হোক, পুজো হবে, সবাই ধর্ম করবে, কিন্তু তারপর 2 মাস ধরে লম্বা প্রজেক্ট, যে প্রত্যেকের বাড়ি বাড়ি যেতে হবে, এই লোককে নিয়ে আসতে হবে, ওই লোক 85 সাল থেকে এত বছর ধরে একই প্রজেক্ট চালিয়েছি। না, সামনে নিয়ে আসা মানে 85 ভোট সাল থেকে চালিয়েছি দাদা, আমি আবার মনে করাচ্ছি 1985 রাম মন্দির আন্দোলন, তবে থেকে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক ইস্তাহারে বড় 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 করে লেখা। আপনি শুধু 2 মাস দেখছেন দাদা, এটা তো ঠিক নয়। আপনারা বলুন যে 85 সাল থেকে দেবজিৎ তোমরা এরম লম্বা চালিয়ে এলে, তোমরা রাম মন্দির বানিয়েই ছাড়লে, তোমরা সেই হিন্দুত্ববাদী কথাই বললে, ভোটে convert করতে সমস্ত পারবে বেঙ্গলে। হিন্দুদের নিয়ে ভোটে কনভার্ট করে একবার নয়, দুবার নয়, 3 বার, আপকি বার এত পার তোমরাই ঠিক করছো, তোমরাই করছো, আর যারা তার বিরোধিতা করছে তারা আস্তে আস্তে শূন্য শূন্য মহাশূন্যের দিকে মিলিয়ে যাচ্ছে। এইরকমভাবে বলুন, আমি তার উত্তর দেবো। কিন্তু আপনি যদি বলেন 2 মাস ধরে কেন চালাচ্ছেন, আরে ভাই আমার পার্টি, আমি ঠিক করব 2 মাস চালাবো না 33 মাস চালাবো। তার মানে মন্দিরটা তোমাদের পার্টি স্বীকার করলে। মন্দিরটা তোমাদের পার্টির তাহলে। একদমই না, না, আমরা এটা এই বলো না আন্দোলনকে তুমি। সমর্থনকারী মন্দিরটা তোমাদের রাজনৈতিক পার্টি। দল, আমরা এই আন্দোলনকে আমাদের সমর্থনকারী, পার্টি। আমাদের তুমি তো বলছো- পার্টি, তুমি তো বলছো পার্টির আমাদের কার্যক্রম পার্টি। আমরা ঠিক করব। কথা। আমি একটু বলি, এবার আমি একটু শেষ করি, আপনারা অনেকক্ষণ তন্ময় বলেছেন। দা, এক মিনিট বলি, তন্ময় দা, এবারে কৌশিক দা থেকে আমি শুরু করবো। হ্যাঁ, তন্ময় দা, এক মিনিট, আমি এক দেবজিৎকে মিনিট, সমর্থন করি। বিষয় আমি এতক্ষণ বলিনি, এই তন্ময় দা, এক মিনিট, দেবজিৎ, তোমার সমর্থন করবার তন্ময় দা, সুযোগ আমি দাও এক না। মিনিট আর শেষ। সমর্থন না, না, করার সুযোগ সমর্থন দাও। করবে না, আমি এক মিনিট বলি, বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি আগে একটু লম্বা থেকে শুনে এই যে বললো না শূন্য শূন্য মহাশূন্য, এই যে এত গণিত বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান এত অগ্রসর হয়েছে, গোটা পৃথিবী জুড়ে নিত্য নতুন আবিষ্কার, আমরা সবাই মোহিত হচ্ছি। এখন পর্যন্ত বিজ্ঞানের কাছে সবচাইতে বড় রহস্যটার নাম কিন্তু ব্ল্যাক হোল। অযোধ্যা তাহলে শব্দের জয়সাটা অর্থ যার সঙ্গে যুদ্ধ করে জেতা যায় না। অযোধ্যাকে সামনে রেখে রাজনৈতিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। কিভাবে মোকাবিলা করে বিরোধী শিবির, সেটাই এখন দেখার। অনেক অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসার জন্য।